আমি এখন আলোচনা করব অ্যারোমেটিসিটি বা অ্যারোমেটিক বৈশিষ্ট্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, সবাই যথেষ্ট মনোযোগ দিয়ে দেখো, যথেষ্ট মনোযোগ দিয়ে শোনো। আমাদের আলোচ্য বিষয় হলো অ্যারোমেটিক যৌগ ও অ্যারোমেটিক বৈশিষ্ট্য। এ সম্পর্কে তোমার স্পষ্ট ধারণা থাকতেই হবে অ্যারোমেটিক যৌগ ও অ্যারোমেটিক বৈশিষ্ট্য সম্পর্কে। আমাদের আলোচ্য বিষয় অ্যারোমেটিক যৌগ ও অ্যারোমেটিক বৈশিষ্ট্য। আগে শোনো, তারপর কোথা থেকে পড়বা আমি বলছি। অ্যারোমেটিক যৌগ ও অ্যারোমেটিক বৈশিষ্ট্য আমাদের আলোচ্য বিষয়। আগে শোনো, অ্যারোমেটিক যৌগ কি? গ্রিক শব্দ অ্যারোমা এর অর্থ হলো সুগন্ধিযুক্ত। তাহলে প্রাচীনকালে বেনজিন এরকম সুগন্ধিযুক্ত যত যৌগ ছিল তাদেরকে বলা হতো অ্যারোমেটিক যৌগ। কিন্তু আধুনিক সংজ্ঞা অনুযায়ী বেনজিন বেনজিনের জাতক বেনজিনের জাতক মানে বেনজিন থেকে যে যৌগগুলো তৈরি হয়েছে তাদেরকে বলা হয় বেনজিনের জাতক। ও বিশেষ ধরনের অসম্পৃক্ততা বিশিষ্ট। কোন বিশেষ ধরনের তা আমরা একটু পরেই ব্যাখ্যা করব। বিশেষ ধরনের অসম্পৃক্ততা বিশিষ্ট অসম্পৃক্ততা বিশিষ্ট বলয়াকার। বলয়াকার মানে কি? চক্রাকার। বলয় আকার। বলয়াকার মানে চক্রাকার। সমধর্মী যৌগকে অ্যারোমেটিক যৌগ বলা হয়। বলয়াকার যে সমধর্মী যৌগ আছে সেই যৌগ সমূহকে অ্যারোমেটিক যৌগ বলে। তাহলে বিষয়বস্তু আবার শোনো, এরপর আমরা ব্যাখ্যায় যাব। আমাদের প্রথম আলোচ্য বিষয় হলো অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক এটি গ্রিক শব্দ অ্যারোমা থেকে আসছে। অ্যারোমার অর্থ হলো সুগন্ধিযুক্ত। তাহলে অ্যারোমেটিক যৌগ বলতে বোঝায় সুগন্ধিযুক্ত যৌগ। প্রাচীনকালে বেনজিন এবং বেনজিনের মতো যত সুগন্ধি যৌগ ছিল সবগুলোকে বলা হতো অ্যারোমেটিক যৌগ। কিন্তু আধুনিক সংজ্ঞা অনুযায়ী বেনজিনের জাতক অর্থাৎ বেনজিন থেকে তৈরি হওয়া যৌগগুলোকে বলা হয় বেনজিনের জাতক এবং বিশেষ ধরনের অসম্পৃক্ততা বিশিষ্ট বলয়াকার অর্থাৎ চক্রাকার সমধর্মী যৌগ সমূহকে অ্যারোমেটিক যৌগ বলে। আবার বলছি, আধুনিক সংজ্ঞায় বেনজিনের জাতক, বেনজিন থেকে তৈরি হওয়া যৌগদেরকে বলা হয় বেনজিনের জাতক ও বিশেষ ধরনের অসম্পৃক্ততা বিশিষ্ট বলয়াকার অর্থাৎ চক্রাকার সমধর্মী যৌগ সমূহকে অ্যারোমেটিক যৌগ বলে। এখন তোমরা জিজ্ঞেস করতে পারো, স্যার বিশেষ ধরনের কোন ধরনের? সেই বিশেষ ধরনের কোন ধরনের সেটাই আমরা আলোচনা করব। এই অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য যেগুলো আছে তাদেরকে বলা হয় অ্যারোমেটিসিটি। এই অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য অর্থাৎ অ্যারোমেটিসিটি একটা একটা করে আমি আলোচনা করতেছি।
ইহা যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয়। 1 নম্বর অ্যারোমেটিক বৈশিষ্ট্য হলো অ্যারোমেটিক যৌগদের বিশেষ ধরনের অসম্পৃক্ততা থাকবে। বিশেষ ধরনের অসম্পৃক্ততা থাকবে। বলতে পারো স্যার অসম্পৃক্ততা আবার কি? দ্বিবন্ধন ত্রিবন্ধনের উপস্থিতি হলো অসম্পৃক্ততা। এই অ্যারোমেটিক যৌগদের বিশেষ ধরনের অসম্পৃক্ততা থাকবে। দেখো, বেনজিন অসম্পৃক্ত যৌগ, কারণ এটাতে একটা অন্তর একটা দ্বিবন্ধন আছে। একটা অন্তর একটা যেহেতু দ্বিবন্ধন আছে বেনজিনে, তাহলে বেনজিন অসম্পৃক্ত যৌগ, কারণ দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকলেই তো তারা অসম্পৃক্ত যৌগ হয়। তাহলে বেনজিনে যেহেতু এক অন্তর দ্বিবন্ধন আছে, অর্থাৎ একটা অন্তর একটা দ্বিবন্ধন আছে, তাহলে বেনজিন কি অসম্পৃক্ত যৌগ। অনুরূপভাবে ইথিন বা ইথাইন, এটা তো একটা দ্বিবন্ধন একটা ত্রিবন্ধন আছে, তাহলে এরাও তো অসম্পৃক্ত যৌগ। তাহলে অ্যারোমেটিক যৌগ হিসাবে কিন্তু বেনজিনকে আলোচনা করতেছি। তাহলে অ্যারোমেটিক যৌগ বেনজিনের অসম্পৃক্ততা বিশেষ ধরনের, ইথিন ইথাইনের মতো নয়। যেমন এরা উভয়ই উপযুক্ত শর্ত আরোপ করলে হাইড্রোজেনের সাথে সংযোজিত হয়, হ্যালোজেনের সাথে সংযোজিত হয়, ওজোনের সাথে সংযোজিত হয়। তাহলে এই অসম্পৃক্ত উভয় অসম্পৃক্তই কিন্তু এদের সাথে সংযোজিত হয় বিশেষ শর্তে। কিন্তু ইথিন ইথাইন হাইড্রোহ্যালাস অ্যাসিড বা হাইপোহ্যালাস অ্যাসিড বা সালফিক অ্যাসিডের সাথে সংযোজিত হলেও বেনজিন অর্থাৎ অ্যারোমেটিক যৌগ অসম্পৃক্ত হওয়ার পরেও এদের সাথে সংযোজিত হয় না। তাহলে বেনজিন অর্থাৎ অ্যারোমেটিক যৌগের অসম্পৃক্ততা কি বিশেষ ধরনের। আবার শোনো কথাটি, আবার শোনো। বেনজিন অর্থাৎ অ্যারোমেটিক যৌগ অসম্পৃক্ত, কারণ এতে এক অন্তর দ্বিবন্ধন আছে, একটা অন্তর একটা দ্বিবন্ধন। আর ইথিন ইথাইন তারাও কিন্তু অসম্পৃক্ত যৌগ, কারণ এতে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে। আর তোমরা তো জানোই দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলেই তো অসম্পৃক্ত হয়। তাহলে অ্যারোমেটিক যৌগ বেনজিন যেরূপ অসম্পৃক্ত, সেরূপ ইথিন ইথাইনও অসম্পৃক্ত। উপযুক্ত শর্ত আরোপ করলে ইথিন ইথাইনের মতো বেনজিনও হাইড্রোজেনের সাথে হ্যালোজেনের সাথে ওজোনের সাথে সংযোজন হয়। কিন্তু ইথিন ইথাইনের মতো বেনজিন হাইড্রোহ্যালাস অ্যাসিড বা হাইপোহ্যালাস অ্যাসিড বা সালফিক অ্যাসিডের সাথে ইথিন ইথাইনের মতো সংযোজন বিক্রিয়া দেয় না। ইথিন ইথাইন এদের সাথে সংযোজন বিক্রিয়া দেয়, কিন্তু বেনজিন দেয় না। তাহলে বেনজিন অর্থাৎ অ্যারোমেটিক যৌগের অসম্পৃক্ততা কি বিশেষ ধরনের। এছাড়া ইথিন ইথাইন বেয়ার পরীক্ষা দেয়, ক্ষারীয় পটাশিয়াম পারম্যানেটের গোলাপি বর্ণকে বিবর্ণ করে, কিন্তু বেনজিন সেই বেয়ার পরীক্ষাও দেয় না। তাহলে অ্যারোমেটিক যৌগ অর্থাৎ বেনজিনের অসম্পৃক্ততা কি বিশেষ ধরনের। কথাটি আবার বলছি, সবাই মুখস্থ করো। অ্যারোমেটিক যৌগের অসম্পৃক্ততা এক বিশেষ ধরনের অসম্পৃক্ততা। যেমন বেনজিনের দিকে তাকাও, বেনজিনে 3টা দ্বিবন্ধন আছে, তাহলে বেনজিন অসম্পৃক্ত যৌগ। অনুরূপভাবে ইথিন ইথাইনেও দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে, তাহলে এরাও অসম্পৃক্ত। উপযুক্ত শর্ত আরোপ করলে ইথিন ইথাইনের ন্যায় বেনজিনও
হাইড্রোজেনের সাথে হ্যালোজেনের সাথে ওজনের সাথে সংযোজিত হয়, কিন্তু বেনজিন ইথিন ইথাইনের মতো হাইড্রোহালাস অ্যাসিড বা হাইপোহালাস অ্যাসিড বা সালফিক অ্যাসিডের সাথে সংযোজিত হয় না। তাহলে বেনজিনের অর্থাৎ অ্যারোমেটিক যৌগের অসম্পৃক্ততা কি? বিশেষ ধরনের। এছাড়া ইথিন ইথাইন ক্ষারীয় পটাশিয়াম পারম্যানেটের গোলাপী বর্ণকে বিবর্ণ করে, অর্থাৎ বেয়ার পরীক্ষা দেয়, কিন্তু বেনজিন ক্ষারীয় পটাশিয়াম পারম্যানেটের গোলাপী বর্ণকে বিবর্ণ করে না। তাহলে বেনজিনের অসম্পৃক্ততা কি? বিশেষ ধরনের। সবাই কি বলছো না আরেকবার বলবো? স্যার বি বর্ণের এটা আবার বলেন। আবার বলছি, সবাই শোনো। এই বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ, যাতে একটা অন্তরে একটা দ্বিবন্ধন আছে, তাহলে এটা অসম্পৃক্ত। অনুরূপভাবে ইথিন ইথাইনও দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে, এরা অসম্পৃক্ত। ইথিন ইথাইন এবং বেনজিন সবাই উপযুক্ত শর্তে হাইড্রোজেনের সাথে হ্যালোজেনের সাথে ওজনের সাথে সংযোজন বিক্রিয়া দেয়, কিন্তু ইথিন ইথাইন হাইড্রোহালাস অ্যাসিড, হাইপোহালাস অ্যাসিড বা সালফিক অ্যাসিডের সাথে সংযোজন বিক্রিয়া দিলেও বেনজিন দেয় না। এছাড়া ইথিন ইথাইন ক্ষারীয় পটাশিয়াম পারম্যানেটের গোলাপী বর্ণের দ্রবণকে বিবর্ণ করে, অর্থাৎ বেয়ার পরীক্ষা দেয়, কিন্তু বেনজিন সেই পরীক্ষা দেয় না। তাহলে অ্যারোমেটিক যৌগের বেনজিনের অসম্পৃক্ততা কি? বিশেষ ধরনের, কারণ অসম্পৃক্ত যৌগের যে ধর্ম সেগুলো তো দিল না। আরেকটা বৈশিষ্ট্য হলো অ্যারোমেটিক যৌগের রেজোন্যান্স বা অনুরণন ঘটে। রেজোন্যান্স বা অনুরণন ঘটে। তোমাদের সংজ্ঞা মনে আছে হয়তো, আমি আবার মনে করাই দিই। রেজোন্যান্স বা অনুরণনের সংজ্ঞাটা কি শোনো। যদি একাধিক কাঠামোতে পরমাণুরা স্থান অপরিবর্তিত রেখে ইলেকট্রনরা স্থানান্তরিত হয়, তাহলে যে কাঠামো হয় তাকে বলা হয় রেজোন্যান্স কাঠামো বা অনুরণন কাঠামো। অ্যারোমেটিক যৌগ যেমন বেনজিনের রেজোন্যান্স বা অনুরণন ঘটে। এটা কি করে বোঝা যায় শোনো। বেনজিনকে তো সংক্ষেপে এইভাবে লেখা হয়, এটা কাঠামো 1, যাতে ধরে নিলাম এখানে দ্বিবন্ধন আছে, এখানে দ্বিবন্ধন আছে, আর এখানে দ্বিবন্ধন আছে। এক্ষেত্রে বেনজিনের কাঠামোতে পরমাণুরা স্থান অপরিবর্তিত রেখে ইলেকট্রনরা স্থানান্তরিত হয়, ফলে কাঠামো 1 কাঠামো 2 তে পরিণত হয়। ফলে দ্বিবন্ধন গুলো অর্থাৎ দ্বিবন্ধনের পাই ইলেকট্রন গুলো স্থানান্তর হয়ে অন্য জায়গায় চলে যায়, যেখানে যেখানে ছিল এখন আর সেখানে সেখানে থাকে না। দেখো এখানে আসে, এখানে আসে, এখানে আসে। কার্বনদের নাম্বারিং করলে তোমাদের কাছে বিষয়টা আরো স্পষ্ট হবে। তাহলে কাঠামোগুলো খেয়াল করে দেখো, এই কাঠামো দুটাতেই পরমাণুরা স্থান অপরিবর্তিত রেখে ইলেকট্রনরা স্থানান্তরিত হয়। কি ইলেকট্রন? দ্বিবন্ধনের যে পাই ইলেকট্রন সেটা কিন্তু স্থানান্তরিত হয়। তাহলে এই কাঠামো দুইটা কি? রেজোন্যান্স বা অনুরণন কাঠামো। এইভাবে দ্বিবন্ধনের পাই ইলেকট্রন সঞ্চারণশীল বা চলমান থাকে, যেখানে যেখানে পাই ইলেকট্রন আছে পরের মুহূর্তে কিন্তু আরেক জায়গায় চলে যায়। এই সঞ্চারণশীলতা বা চলমানশীলতা দেখানোর জন্য এই দুইটা কাঠামোর সংকর বা মিশ্রণ করে আরেকটি কাঠামো তৈরি করা হয়। সেটি কাঠামো 3 নম্বর কাঠামো। এই বেনজিনের যে দ্বিবন্ধনের পাই ইলেকট্রন সঞ্চারণশীল বা চলমান, তা এতে চক্র দিয়ে দেখানো হয়, চক্র দিয়ে বোঝানো হয় বেনজিনের দ্বিবন্ধনের পাই ইলেকট্রন সঞ্চারণশীল বা চলমান থাকে, কিন্তু পরমাণুরা তো স্থান অপরিবর্তিত রাখে। তাহলে এই কাঠামো কি? রেজোন্যান্স কাঠামো।
আর রেজোন্যান্স হওয়ার প্রমাণ হলো বেনজিনে যে কার্বন কার্বন বন্ধন দূরত্ব, সেই বেনজিনে কার্বন কার্বন বন্ধন দূরত্ব এর মান হলো 0.139 ন্যানোমিটার, যা কিনা কার্বন কার্বন একক বন্ধন দূরত্ব এর মান হলো 0.154 ন্যানোমিটার। আর কার্বন কার্বন দ্বিবন্ধন দূরত্ব এর মান হলো 0.134 ন্যানোমিটার। তাহলে খেয়াল করো সবাই, বেনজিনে কার্বন কার্বন বন্ধন দূরত্ব যে মানটা, সেই মানটা কার্বন কার্বন একক বন্ধন দূরত্ব আর কার্বন কার্বন দ্বিবন্ধন দূরত্বের যে মান আছে তার মাঝামাঝি। তার মানে কি, বেনজিনে এক বন্ধনের জায়গায় পরের মুহূর্তে দ্বিবন্ধন হয়, এই কাঠামোতে দেখো একক বন্ধনের জায়গায় পরের মুহূর্তে দ্বিবন্ধন হয়, দ্বিবন্ধনের জায়গায় আবার পরের মুহূর্তে এক বন্ধন হয়, অর্থাৎ বন্ধন ইলেকট্রন গুলো সঞ্চারণশীল থাকে। তার মানে কি রেজোন্যান্স হয়। আর রেজোন্যান্সের মাধ্যমে টোটাল কাঠামোতে সঞ্চারণশীল ইলেকট্রন সুষম বন্টিত থাকে, ফলে এই কাঠামো বিশেষ স্থিতিশীলতা প্রাপ্ত হয়। এই বিশেষ স্থিতিশীলতা প্রাপ্ত হওয়া কিন্তু সকল অণুর কাম্য অবস্থা। তাহলে বেনজিন রেজোন্যান্সের মাধ্যমে এর কাঠামোতে যেহেতু ইলেকট্রন সঞ্চারণশীল থাকে অর্থাৎ চলমান থাকে, তাই কাঠামোর সব জায়গায় সুষমভাবে ইলেকট্রন বন্টিত থাকে, তাই এই কাঠামো সুস্থিতি প্রাপ্ত হয়। এই কারণে বেনজিন সংযোজন বিক্রিয়া অর্থাৎ দ্রুত বিক্রিয়া দিতে চায় না। কারণ এ যদি সংযোজন বিক্রিয়া দেয়, ধরো হাইড্রোজেনের সাথে সংযোজিত হলো, তাহলে এই মাঝখানের যে চক্রটা আছে সেই চক্রটি বিলুপ্ত হয়ে যায়। রেজোন্যান্সের যে সুস্থিতি আসছে যে চক্রের কারণে, সেই চক্রটি আর থাকে না, সাইক্লোহেক্সেনে পরিণত হয়ে যায়। তাই বেনজিন সংযোজন বিক্রিয়া দিতে চায় না, কারণ এই চক্রের যে সঞ্চারণশীল ইলেকট্রনের কাঠামো আছে, রেজোন্যান্স কাঠামো, সেটি বিলুপ্ত হয় সংযোজন বিক্রিয়ার মাধ্যমে, ফলে সুস্থিত কাঠামো অস্থিত হয়ে যায়। আর কোনো অণুই চায় না কিন্তু অস্থিতি অর্জন করা, অস্থিতি অর্জন কোনো অণুর কাম্য অবস্থা না। তাহলে বেনজিন এই অস্থিত কাঠামো অর্জন করতে চায় না, অর্থাৎ সংযোজন বিক্রিয়া দিতে চায় না। বেনজিন চায় বিভিন্ন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দিতে, যেমন বেনজিন নাইট্রেশন বিক্রিয়া দিতে চায়, তাতে কিন্তু এই সুস্থিত মাঝখানের যে চক্র আছে সেই চক্রটি বজায় থাকে। যদি নাইট্রেশন বিক্রিয়া দেয় তাহলে বজায় থাকে, ফিডেল কাপ অ্যালকাইলেশন বিক্রিয়া দিলে বজায় থাকে, অ্যাসাইলেশন বিক্রিয়া দিলে বজায় থাকে, সালফোনেশন বিক্রিয়া দিলে বজায় থাকে, হ্যালোজেনেশন বিক্রিয়া দিলে বজায় থাকে। তাই বেনজিন এই প্রতিস্থাপন বিক্রিয়াগুলো দিতে চায়, সংযোজন বিক্রিয়া দিতে চায় না, কারণ সংযোজন বিক্রিয়া দিলে এই মাঝখানের যে চক্র যার কারণে বেনজিনের রেজোন্যান্সের সুস্থিতি প্রাপ্ত হয়েছে সেটি বিলুপ্ত হয়। তাই বেনজিন সংযোজন বিক্রিয়া দিতে চায় না, প্রতিস্থাপন বিক্রিয়া দিতে চায়, কারণ প্রতিস্থাপন বিক্রিয়া দিলে বেনজিনের যে সুস্থিত মাঝখানের যে চক্রটি আছে সেই চক্রটি বজায় থাকে, অর্থাৎ সুস্থিতি বজায় থাকে, কারণ এই চক্রে তো ইলেকট্রন সুষমভাবে বন্টিত থাকে রেজোন্যান্সের মাধ্যমে। কথাটি আবার বলছি, বেনজিন তো রেজোন্যান্সের মাধ্যমে সুস্থিতি প্রাপ্ত হয়েছে। এই সুস্থিত বেনজিন যদি সংযোজন বিক্রিয়া দেয়, ধরো হাইড্রোজেনের সাথে সংযোজন বিক্রিয়া দিল বা অন্য কারোর সাথে সংযোজন বিক্রিয়া দিল, সংযোজন বিক্রিয়া দিলেই এর যে সুস্থিতি প্রাপ্ত হয়েছে যে কারণে রেজোন্যান্সের সঞ্চারণশীল পাই ইলেকট্রনের কারণে, সেই সুস্থিত সঞ্চারণশীল চক্রটি আর থাকে না, চক্র নাই কিন্তু, অর্থাৎ সুস্থিতি থাকে না, অস্থিত হয়ে যায়। আর কোনো অণু তো অস্থিত হতে চায় না, তাই এই সংযোজন বিক্রিয়া বেনজিন দিতে চায় না।
বেনজিন দিতে চায় প্রতিস্থাপন বিক্রিয়া, যেমন নাইট্রেশন, ফিনাইল কার্ব অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, সালফেনেশন, হ্যালোজেনেশন ইত্যাদি দিতে চায়। কারণ এই প্রতিস্থাপন বিক্রিয়া দিলে বেনজিনের যে চক্রটি আছে, যাতে সঞ্চারণশীল ইলেকট্রন আছে, যার ফলে বেনজিন সুস্থিতি প্রাপ্ত হয়েছে, সেই চক্রটি বজায় থাকে। তাহলে এই কথাটাকে আমি অন্যভাবে বলি সহজে। বেনজিনে তো সঞ্চারণশীল পাই ইলেকট্রনের চক্র আছে, ফলে ইলেকট্রন সব জায়গায় সুষম বণ্টিত থাকে এবং এই কাঠামো বিশেষ সুস্থিতি প্রাপ্ত হয়। কোন অণুই চায় যে বিশেষ সুস্থিতি বা বেশি সুস্থিতি অর্জন করতে, কিন্তু বেনজিন যদি সংযোজন বিক্রিয়া দেয়, যেমন হাইড্রোজেনের সাথে সংযোজন দেয়, তাহলে এই চক্রটি বিলুপ্ত হয়, ফলে সুস্থিতি বিনষ্ট হয়। তাই বেনজিন সংযোজন বিক্রিয়া দিতে চায় না। কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়া যদি দেয়, নাইট্রেশন, অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, সালফোনেশন, হ্যালোজেনেশন, প্রতিস্থাপন বিক্রিয়া দিলে এর সুস্থির চক্রটি বজায় থাকে, অর্থাৎ সুস্থিতি বজায় থাকে। তাই বেনজিন দিতে চায় প্রতিস্থাপন বিক্রিয়া। আর বিশেষ অ্যারোমেটিসিটি ব্যাখ্যার জন্য আমরা হাকেল তত্ত্ব শিখব। এতক্ষণ যা বললাম সেগুলো বেসিক, সেগুলো তো জানতেই হবে, কিন্তু আমরা মূলত হাকেল তত্ত্ব অনুযায়ী অ্যারোমেটিসিটি আলোচনা করব। হাকেল তত্ত্ব হাকেল কর্তৃক আবিষ্কৃত তত্ত্ব, তাই এটাকে বলা হয় হাকেল তত্ত্ব। তোমরা একটু মনোযোগী হলে অবশ্যই এখান থেকে অ্যান্সার করতে পারবা, এবং এখানে থেকে কোশ্চেন আসেই। হাকেল তত্ত্ব অনুযায়ী আমরা অ্যারোমেটিসিটি অর্থাৎ অ্যারোমেটিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করব। এটা হলো আধুনিকতম পদ্ধতি। বলতে পারে স্যার একটু আগে যে কথাগুলো বললেন সেগুলো অ্যারোমেটিসিটি অর্থাৎ অ্যারোমেটিক বৈশিষ্ট্য, কিন্তু অ্যারোমেটিসিটি বা অ্যারোমেটিক বৈশিষ্ট্যের সর্বজন গৃহীত সবচেয়ে সহজ তত্ত্ব হলো বিজ্ঞানী হাকেল কর্তৃক তত্ত্ব। এটাকে বলে আবিষ্কারকের নাম অনুসারে হাকেল তত্ত্ব। হাকেল তত্ত্ব অনুযায়ী সকল অ্যারোমেটিক যৌগের অণুতে একটি সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকে, অর্থাৎ সকল অ্যারোমেটিক যৌগের অণুতে, অন্যভাবে বলি, সকল অ্যারোমেটিক যৌগের অণুতে একটি সমতলীয় চাক্রিক কাঠামো থাকে, যার উপরে এবং নিচে সঞ্চরণশীল অর্থাৎ চলমান পাই ইলেকট্রন থাকে। কত সংখ্যক? 4n+2 সংখ্যক সঞ্চরণশীল অর্থাৎ চলমান পাই ইলেকট্রন থাকে, যেখানে n এর মান 1, 2, 3, 4 ইত্যাদি পূর্ণ সংখ্যা, ভুল বললাম, 0, 1, 2, 3, 4 ইত্যাদি পূর্ণ সংখ্যা। আবার বলছি, সবাই মুখস্থ করো। হাকেল তত্ত্ব অনুযায়ী সকল অ্যারোমেটিক যৌগের অণুতে একটি সমতলীয় চাক্রিক কাঠামো থাকে, যার উপরে ও নিচে সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকে, এবং তার ফলে একটি পাই আণবিক অরবিটাল তৈরি হয়। আর তোমরা তো জানো অণুর অরবিটালকে কি বলা হয়? আণবিক অরবিটাল। এই সঞ্চরণশীল পাই আণবিক অরবিটালে 4n+2 সংখ্যক সঞ্চরণশীল অর্থাৎ চলমান পাই ইলেকট্রন থাকে, যেখানে n এর মান 0, 1, 2, 3, 4 ইত্যাদি পূর্ণ সংখ্যা। তাহলে সবাই মুখস্থ করো। হাকেল তত্ত্ব অনুযায়ী সকল অ্যারোমেটিক যৌগের অণুতে একটি সমতলীয় চাক্রিক কাঠামো থাকে, সেই কাঠামোর উপরে এবং নিচে 4n+2 সংখ্যক সঞ্চরণশীল অর্থাৎ চলমান পাই আণবিক অরবিটাল থাকে। এই পাই আণবিক অরবিটালে 4n+2 সংখ্যক সঞ্চরণশীল ইলেকট্রন থাকে, যেখানে n এর মান 0, 1, 2, 3, 4 ইত্যাদি। আরেকবার বলি, মুখস্থ করো সবাই। হাকেল তত্ত্ব অনুযায়ী সকল অ্যারোমেটিক যৌগের অণুতে একটি সমতলীয় চাক্রিক কাঠামো থাকে, যার উপরে এবং নিচে সঞ্চরণশীল অর্থাৎ চলমান পাই ইলেকট্রন থাকে, ফলে পাই আণবিক অরবিটাল তৈরি হয়। সেই পাই আণবিক অরবিটালে 4n+2 সংখ্যক সঞ্চরণশীল অর্থাৎ চলমান পাই ইলেকট্রন থাকে, এখানে n এর মান 0, 1, 2, 3, 4 ইত্যাদি পূর্ণ সংখ্যা। তাহলে কি শিখলা? হাকেল তত্ত্ব অনুযায়ী
সকল অ্যারোমেটিক যৌগের অণুতে একটি সমতুলীয় চাকরিক কাঠামো থাকবে, যার উপরে ও নিচে 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকবে, ফলে একটি পাই আণবিক অরবিটাল তৈরি হবে। এই পাই আণবিক অরবিটালে 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকবে, যেখানে n এর মান 0, 1, 2, 3, 4 ইত্যাদি পূর্ণ সংখ্যা হবে। এখন শোনো, এই হাকেল যে সূত্র 4n+2 সূত্র, সেই সূত্রে n এর মানগুলো আমরা বসাবো। সেই সূত্রে n এর মানগুলো বসালে হাকেল সংখ্যা পাওয়া যাবে। তাহলে হাকেল সংখ্যাগুলো কত কত আসে দেখো। হাকেল সংখ্যা, হাকেল সূত্রে n এর মান যদি 0 বসাও তাহলে সংখ্যাটা হবে 2। n এর মান 0 বসালে 2 হবে, দেখো ভেবে দেখো। হাকেল সূত্রে যদি n এর মান 1 বসাও তাহলে সংখ্যাটা হবে 6। হাকেল সূত্রে যদি n এর মান 2 বসাও তাহলে সংখ্যাটা হবে কত? কত হবে? 10। হাকেল সূত্রে যদি n এর মান 3 বসাও তাহলে কিন্তু 14 হবে। এইভাবে হাকেল সূত্রে n এর মান যদি তুমি 4 বসাও, এবার যে কোনো পূর্ণ সংখ্যা বসাতে পারবে, তো 4 বসালে কত হবে? 18। তাহলে হাকেল সূত্রে n এর মান যে পূর্ণ সংখ্যা সেগুলো বসিয়ে যে সংখ্যাগুলো পাওয়া গেছে তাদেরকে বলা হয় হাকেল সংখ্যা। আর হাকেল সংখ্যাগুলো ইজিলি তোমার মনে থাকবে। 2, তারপর 4 বেড়েছে, 4 বেড়েছে, 4 বেড়েছে, 4 বেড়েছে। তাহলে হাকেল সংখ্যাগুলো তো ইজিলি মনে থাকবে। তাহলে এর পরেরটা কত হবে? 22 হবে। 18 পরে 4 বাড়বে তো। যে সমস্ত সমতলীয় চাকরিক যৌগের অণুতে 4n+2 সংখ্যক অর্থাৎ হাকেল সংখ্যার সমান সংখ্যক সঞ্চারণশীল অর্থাৎ চলমান পাই ইলেকট্রন থাকবে তারাই হবে অ্যারোমেটিক, আর যাদের থাকবে না তারা অ্যারোমেটিক নয়। এর তো 2 মার্কসের প্রশ্নে আসবে, তোমরা এইভাবে ব্যাখ্যা দেবা যে যে সমস্ত সমতলীয় চাকরিক অণুর উপরে ও নিচে 4n+2 সংখ্যক অর্থাৎ হাকেল সংখ্যার সমান সংখ্যক সঞ্চারণশীল অর্থাৎ চলমান পাই ইলেকট্রন থাকবে তারাই অ্যারোমেটিক হবে, আর যাদের থাকবে না তারা অ্যারোমেটিক হবে না। এখন আমি 2-3টা বলবো, তারপর তোমরা বলবা। আমি কিন্তু 2-3টা বলবো। বেনজিন, এটা দেখো, বেনজিন নিয়ে আলোচনা করেছিলাম। বেনজিন অ্যারোমেটিক কিনা আমরা হাকেল সূত্র অনুযায়ী ব্যাখ্যা করব। বেনজিনকে তো এইভাবে না লিখে বা দিয়ে আমরা এইভাবে লিখি। তাহলে বেনজিনের কাঠামো তাকিয়ে বলো, এই 4n+2 সূত্রে 3টা পাই বন্ধনে 6টা সঞ্চারণশীল পাই ইলেকট্রন আছে। এই 4n+2 সূত্রে n এর মান তো পূর্ণ সংখ্যা বসানো যাবে, তাহলে n এর মান যদি 1 বসাও, n এর মান যদি 1 বসাও তাহলে 3টা পাই বন্ধনে 6টা সঞ্চারণশীল পাই ইলেকট্রন আছে, অর্থাৎ হাকেল সংখ্যার সমান সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন আছে। তাহলে বেনজিন কি? অ্যারোমেটিক যৌগ। আবার বলছি, এরপরে তোমরা বলবা কিন্তু। বেনজিনের 3টা পাই বন্ধনে 4n+2 সূত্রে n এর মান যদি পূর্ণ সংখ্যা 1 বসানো হয় তাহলে 6টা সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকে, অর্থাৎ হাকেল সংখ্যার সমান সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকে। তাহলে বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ। এরপরে
ন্যাপথলিন সম্পর্কে আমি আলোচনা করব। ন্যাপথলিন, ন্যাপথলিন দেখো, ন্যাপথলিন হলো এই একটা দ্বিবন্ধন। দ্বিবন্ধন মানে পাই বন্ধন। পাই বন্ধনের ইলেকট্রন কি? পাই ইলেকট্রন। পৃথিবীর সকল প্রথম বন্ধন কিন্তু সিগমা বন্ধন। সিগমা বন্ধনের ইলেকট্রন সিগমা ইলেকট্রন, আর পরের বন্ধনগুলো সব পাই। তা তো জানো সবাই। এখন তোমরা বলতে পারো স্যার এখানে তো পাই বন্ধন এইটায় তিনটা আর এইটায় দুইটা, এরূপ কেন লিখলেন? এদের একান্তর দ্বিবন্ধন থাকবে, একান্তর, একটা অন্তর একটা। এই একটা দ্বিবন্ধন, একটা অন্তর গিয়ে আরেকটা দ্বিবন্ধন, একটা অন্তর আরেকটা, একটা অন্তর আরেকটা, একটা অন্তর আরেকটা। তুমি পাই বন্ধনের সংখ্যা গুনবা না, প্রয়োজনে দেখো আমি আবার দিয়ে যাচ্ছি। পাই বন্ধন থাকবে একান্তর, একটা অন্তর একটা, একটা অন্তর একটা। এটা হলো ন্যাপথলিন। এটাকে আমরা সংক্ষেপে এইভাবে লিখি, সঞ্চালনশীল পাই ইলেকট্রন দেখানোর জন্য এইভাবে লিখি। তাহলে এখানে 4n+2 সূত্রে n এর মান পূর্ণ সংখ্যা যদি 2 বসাই, n এর মান পূর্ণ সংখ্যা 2 বসালে 5টা পাই বন্ধনে 10টা সঞ্চারনশীল পাই ইলেকট্রন আছে। অর্থাৎ হাকেল সংখ্যার সমান সংখ্যক সঞ্চারনশীল পাই ইলেকট্রন আছে। তাই ন্যাপথলিন কি অ্যারোমেটিক হবে? বলো। জি স্যার। অবশ্যই অ্যারোমেটিক, অবশ্যই অ্যারোমেটিক হবে। আবার বলছি, ন্যাপথলিন অণুতে দেখা যাচ্ছে 4n+2 সূত্রে n এর মান যদি পূর্ণ সংখ্যা 2 বসানো হয়, তাহলে 5টা পাই বন্ধনে 10টা, অর্থাৎ হাকেল সংখ্যার সমান সংখ্যক সঞ্চালনশীল পাই ইলেকট্রন আছে। তাই ন্যাপথলিন একটি অ্যারোমেটিক যৌগ। এরপর দেখো অ্যানথ্রাসিন। অ্যানথ্রাসিন এটি ওই ন্যাপথলিনের মতোই আরেকটি বেনজিন চক্র বেশি থাকলে অ্যানথ্রাসিন বলা হয়। অ্যানথ্রাসিন দেখো, 3টা বেনজিন চক্র পরস্পর যুক্ত আছে অ্যানথ্রাসিনে। এলো অ্যানথ্রাসিনের কাঠামো। এক অন্তর দ্বিবন্ধন, এক অন্তর দ্বিবন্ধন, কিন্তু তুমি কয়টা দ্বিবন্ধন সেটা হিসাব করবে না, এক অন্তর দ্বিবন্ধন। প্রয়োজনে দেখো, দেখো কাঠামোর দিক তাকাও, একান্তর দ্বিবন্ধন, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা। এই দ্বিবন্ধনের পাই ইলেকট্রন চলমান, তো তাই বা লিখে এটাকে এইভাবে লিখতে পারো। এখানে দেখো এই পাই বন্ধন অর্থাৎ দ্বিবন্ধনের ইলেকট্রন গুলো সঞ্চালনশীল অর্থাৎ চলমান, তাই চক্র দেওয়া হয়। তাহলে 4n+2 সূত্রে n এর মান যদি 3 বসাই, তাহলে 7টা পাই বন্ধনে 14টা সঞ্চালনশীল পাই ইলেকট্রন আছে, অর্থাৎ হাকেল সংখ্যার সমান সংখ্যক সঞ্চালনশীল পাই ইলেকট্রন আছে। তাই অ্যানথ্রাসিন একটি অ্যারোমেটিক যৌগ। আবার বলছি, অ্যানথ্রাসিনের বেলায় 4n+2 সূত্রে n এর মান পূর্ণ সংখ্যা যদি 3 বসানো হয়, তাহলে 7টা পাই বন্ধনে 14টা, অর্থাৎ হাকেল সংখ্যার সমান সংখ্যক সঞ্চালনশীল পাই ইলেকট্রন আছে। তাই অ্যানথ্রাসিন কি একটি অ্যারোমেটিক যৌগ। দেখো এরপর এটা সাইক্লোপ্রোপেন। ত্রিভুজ লেখা মানেই সাইক্লোপ্রোপেন, CH2 CH2 CH2, এটাকে সংক্ষেপে এভাবে লেখা হয় সাইক্লোপ্রোপেন।
কিন্তু দ্বিবন্ধন থাকলে সাইক্লোপ্রোপিন আর প্লাস আয়ন আছে একটা কার্বনে, তাই সাইক্লোপ্রোপিন ক্যাটায়ন। আবার বলছি, এটা সাইক্লোপ্রোপেন, একটা দ্বিবন্ধন আছে তাই সাইক্লোপ্রোপিন অ্যালকিন, আর এই কার্বনে প্লাস চার্জ আছে ক্যাটায়ন, তাই এটাকে বলে সাইক্লোপ্রোপিন ক্যাটায়ন। সাইক্লোপ্রোপিন ক্যাটায়নে 4n+2 সূত্রে অর্থাৎ হাকেল সূত্রে n এর মান যদি পূর্ণ সংখ্যা 0 বসাও, তাহলে একটা পাই বন্ধনে দুইটা অর্থাৎ হাকেল সংখ্যার সমান সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন আছে, তাই সাইক্লোপ্রোপিন ক্যাটায়ন একটি অ্যারোমেটিক যৌগ। বুঝছো না? আবার বলবো? স্যার আরেকবার একটু বলেন। স্যার কোনটা এর মান কত বসাবো এটা বলে দিতে হবে। n এর মান ওই পাই বন্ধন দেখিয়ে বসাবা, পাই বন্ধন দেখে। আর আমি আলোচনা শেষ করিনি, আরেকটু আলোচনা করলে তুমি আরো ভালো বুঝবা। আর 2-3 মিনিট আলোচনা করি, তাহলে তোমরা বুঝতে পারবা n এর মান কোনটা বসাবা। তাহলে দেখো, এই সাইক্লোপ্রোপেন 3 কার্বনের সাইকেল হলে কি সাইক্লোপ্রোপেন, মনে আছে? এটা সাইক্লোবিউটেন, এইভাবে লিখলে সাইক্লোপেন্টেন, নামকরণে পড়ানো হয়েছিল। এবার ত্রিভুজ হলো সাইক্লোপ্রোপেন, চতুর্ভুজ সাইক্লোবিউটেন, পঞ্চভুজ সাইক্লোপেন্টেন, এইভাবে ষড়ভুজ যদি লেখা হয় সাইক্লোহেক্সেন। তাহলে এখানে দেখো, এটা সাইক্লোপ্রোপেন, কিন্তু যদি দ্বিবন্ধন থাকে তাহলে আমরা কি বলবো? সাইক্লোপ্রোপিন। আর একটা কার্বনে প্লাস চার্জ আছে, তাই এটা ক্যাটায়ন। সাইক্লোপ্রোপিন ক্যাটায়নে 4n+2 সূত্রে n এর মান যদি পূর্ণ সংখ্যা 0 বসানো হয়, তাহলে একটা পাই বন্ধনে দুইটা অর্থাৎ হাকেল সংখ্যার সমান সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন আছে, তাই এটি একটি অ্যারোমেটিক যৌগ। বুঝছো? প্রশ্ন আছে কারো? থাকলে বলো। এখন পিরিডিন, পিরিডিন এই বেনজিনের ন্যায়, একেবারে বেনজিনের ন্যায় কাঠামো। পিরিডিন হুবহু বেনজিন, খালি এই এক কোনায় কার্বনের স্থলে নাইট্রোজেন আছে। এটাকে আবার সংক্ষেপে এইভাবে লেখা হয়, এই দ্বিবন্ধনের পাই ইলেকট্রন অর্থাৎ এই যে এই ইলেকট্রন গুলো, সেগুলো তো সঞ্চারণশীল থাকে, তাই চক্র দেওয়া হয়। এইভাবে লিখতে পারো, এইভাবে লিখতে পারো। পিরিডিনে 4n+2 সূত্রে n এর মান যদি 1 বসাও পূর্ণ সংখ্যা, তাহলে 3টা পাই বন্ধনে 6টা অর্থাৎ হাকেল সংখ্যার সমান সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন আছে, তাই পিরিডিন এটিও একটি অ্যারোমেটিক যৌগ। আবার বলছি, পিরিডিনে 4n+2 সূত্রে n এর মান যদি 1 পূর্ণ সংখ্যা বসাও, তাহলে 3টা পাই বন্ধনে 6টা অর্থাৎ হাকেল সংখ্যার সমান সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন আছে, তাই পিরিডিন একটি অ্যারোমেটিক যৌগ। তারপর এখন তোমরা বলো, সাইক্লোবিউটা সাইক্লোবিউটা 4 কার্বনের সাইকেল হয়েছে সাইক্লোবিউটা ডাইন। কার্বনদের যদি নাম্বারিং করো, তাহলে কম নম্বরে বলতে হয় তো 1 2 3 4, তাহলে 1 নং কার্বনে আর 3 নং কার্বনে দ্বিবন্ধন আছে। 1 3 সাইক্লোবিউটা ডাইন, ডাইন না? দুইটা দ্বিবন্ধন থাকলে কি ডাইন। তাহলে 1 3 সাইক্লোবিউটা ডাইন, এতে দুইটা দ্বিবন্ধন অর্থাৎ দুইটা পাই বন্ধন আছে। এই যৌগে 4n+2 সূত্রে n এর মান তো পূর্ণ সংখ্যা বসানো যাচ্ছে না, কারণ দুইটা পাই বন্ধনে 4টা ইলেকট্রন আছে, অর্থাৎ n এর মান হাফ বসানো লাগে। হাফ বসালেই দুইটা পাই বন্ধনে 4টা ইলেকট্রন থাকে, অর্থাৎ হাকেল সংখ্যার সমান সংখ্যক
সঞ্চালনশীল পাই ইলেকট্রন থাকে না। তাহলে এখানে দ্বিবিধ সমস্যা। একটা হলো এই সাইক্লোবিউটা 1,3 ডাইনে 4n+2 সূত্রে n এর মান হাফ বসালে দুইটা পাই বন্ধনে 4টা সঞ্চালনশীল ইলেকট্রন থাকে। অর্থাৎ এই অণুতে হাকেল সংখ্যার সমান সংখ্যক সঞ্চালনশীল পাই ইলেকট্রন থাকে না, তাই এই অণুটি অ্যারোমেটিক নয়। সবাই বুঝছো না? আবার বলবো, আবার বলবো। স্যার বুঝতে পারছি। এখন দেখো এবং তোমরা আমাকে বলো, এখন দেখো এই একটা বড় কাঠামো, এটা সাইক্লো অক্টা যৌগ, 8 কার্বনের সাইকেল হয়েছে, সাইক্লো অক্টা। এই 8 কোণা একটা 8টা কার্বন। এই একটা দ্বিবন্ধন, এই একটা দ্বিবন্ধন, এই একটা দ্বিবন্ধন, এই একটা দ্বিবন্ধন। এদের যদি নাম্বারিং করো কার্বনদের, 1 নং কার্বন, 2 নং, 3, 4, 5, 6, 7, 8। এখানে কি দেখো, এই যৌগটার নাম হলো 1357 সাইক্লো অক্টাটেট্রাইন। টেট্রাইন না 4টা দ্বিবন্ধন। আবার বলছি 1357, ছোট সংখ্যাগুলো বলতে হবে তো। যেমন 1 আর 2 তে দ্বিবন্ধন আছে, কোনটা বলবো? 1 বলবো। 3 আর 4 এ দ্বিবন্ধন আছে, কোনটা বলবো? 3 বলবো। 5 আর 6 এ দ্বিবন্ধন আছে, কোনটা বলবো? 5 বলবো। এবার 7 আর 8 এর মধ্যে 7 বলবো। তাহলে 1357 সাইক্লো অক্টা টেট্রাইন। টেট্রাইন মানে 4টা দ্বিবন্ধন আছে। এই যোগে 4n+2 সূত্রে n এর মান যদি 1.5 বসাও, অর্থাৎ ভগ্নাংশ সংখ্যা বসাও, তাহলে 4টা পাই বন্ধনে 8টা ইলেকট্রন আছে। অর্থাৎ এই যোগে হাকেল সংখ্যার সমান সংখ্যক সঞ্চালনশীল পাই ইলেকট্রন নেই। তাই এই যৌগ অ্যারোমেটিক হবে না হবে না বলো? হবে না। হবে না। হবে না। 3টা বিশেষ যৌগ আছে, 3টা বিশেষ যৌগ আছে, এই 3টা মনেই রাখতে হবে। এই 3টা আমি একসাথে লিখে দিচ্ছি, কোনো বইতেই একসাথে নাই, আমি একসাথে লিখে দিচ্ছি। দেখো একটু এই 3টা যৌগ দেখো একটু। 3টা যৌগ একটু বিশেষ ধর্ম সম্পন্ন। একটু উপরে লিখি। এখানে অক্সিজেন, অক্সিজেনে তো 2 জোড়া ইলেকট্রন থাকে। এই একটা দ্বিবন্ধন, এই একটা দ্বিবন্ধন। এটার নাম ফিউরান। ফিউরান ঠিক অনুরূপ আরেকটা যৌগ লিখতেছি, দেখো খালি অক্সিজেনের স্থলে সালফার আছে। ঠিক একই যৌগ, অক্সিজেনের স্থলে সালফার আছে। এটা দ্বিবন্ধন, গ্যাপ গিয়ে এটা দ্বিবন্ধন, এইভাবে আছে। আর পাইরোল, এটা এটা হলো থায়োফিন, এটার নাম থায়োফিন।
আর এই একটা যৌগ পাইরোল। এটাতেও একজোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে, এই একটা দ্বিবন্ধন, এটা দ্বিবন্ধন। এখন তোমরা বলো তো এরা কি অ্যারোমেটিক হবে? বলো। না স্যার হ্যাঁ? হবে না। না স্যার। সবাই ভুল বলেছো। এরা এক বিশেষ কারণে অ্যারোমেটিক হবে। এতক্ষণ যা পড়াইছি সেই তত্ত্ব অনুযায়ী কিন্তু অ্যারোমেটিক হওয়ার কথা না, কারণ দুইটা পাই বন্ধনে চারটা ইলেকট্রন আছে। কিন্তু এই তিনটা ব্যতিক্রম, পৃথিবীতে এই তিনটাই ব্যতিক্রম, এর মধ্যে থেকে প্রশ্ন আসবে। তাহলে এদের ক্ষেত্রে এই ভিতরের যে একজোড়া মুক্তজোড় ইলেকট্রন বা লোন পেয়ার ইলেকট্রন আছে সেটা সঞ্চালনশীল থাকে। তাহলে ভিতরে একজোড়া লোন পেয়ার ইলেকট্রন সঞ্চালনশীল থাকলে, আর পাই বন্ধনে তো দুই জোড়া আছে, তাহলে মোট কয়টা হয়? 6টা। 6টা। তাহলে এইখানে এন এর মান পূর্ণ সংখ্যা 1 বসালে এই মুক্তজোড় ইলেকট্রন সহ মোট 6টা সঞ্চালনশীল ইলেকট্রন থাকে, অর্থাৎ হাকেল সংখ্যার সমান সংখ্যক সঞ্চালনশীল ইলেকট্রন থাকে। তাই এই তিনটাও অ্যারোমেটিক, এই যেন ভুল না হয়। কোন তিনটা? ফিউরান, থায়োফিন, পাইরোল। আবার বলছি, এ কিন্তু খুব আসে, আমার অনেক আগেই পড়ানো উচিত ছিল, কিন্তু আমি বেসিক্যালি রেডি করেছি তোমাদের, এখন এই জন্য এত ভালো বুঝছো। এখন দেখো এই তিনটা যৌগে দুইটা পাই বন্ধনে 4টা এবং ভিতরের একজোড়া মুক্তজোড় ইলেকট্রন সঞ্চালনশীল থাকে, তাহলে মোটের উপর 6টা সঞ্চালনশীল ইলেকট্রন থাকে। এক্ষেত্রে এন এর মান পূর্ণ সংখ্যা বসালে 1 বসালে 6টা, অর্থাৎ হাকেল সংখ্যার সমান সংখ্যক সঞ্চালনশীল পাই ইলেকট্রন থাকার কারণে এরা অ্যারোমেটিক। তাহলে এই তিনটা একটু মনে রাখবা, আর বাকিগুলো তো তোমরা এমনিই বুঝতে পেরেছো। আর এগুলো আমি এতক্ষণ যা পড়ালাম সব ডক্টর কবির স্যারের বই দিয়ে পড়াইছি, কারো নোট করতে হবে না, এগুলো গ্রুপ থেকে পড়ে নেবা, আমি নোট দিয়ে দেবো শিগগিরই। নোট হচ্ছে, নোট ফটোকপি হচ্ছে, এর আগেও যা ছিল সব নোট দেওয়া হবে, যা আমি তোমাদের দিয়ে লেখাইছি সেগুলোর নোট দেওয়া হবে। এর নোট করবা না, খালি গ্রুপে আমি পাঠাচ্ছি ডক্টর কবির স্যারের বই, সেই কবির স্যারের বই দিয়ে পড়ে নেবা, এটা হাজারি স্যারের বই দিয়ে পড়াই নেই। বলো কি বলতে চাও বলো। স্যার নেক্সট উইকে আসলে স্যার সব নোটস গুলো পাওয়া যাবে না, স্যার? নোট হতে আছে, এখানে শত শত স্টুডেন্ট পড়ে, নোট করতে 1-1.5 সপ্তাহ লাগবে, এর মধ্যে কয়েকদিন আগেই দিয়েছি, তুমি একটু, আমি জানাবো গ্রুপে, গুলো পাওয়া যাবে? আমি জানাবো আমি জি স্যার, থ্যাংক ইউ স্যার। 2-1 লেকচারের মধ্যে আমি জানাবো, হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে, পিন আপ করতে লাগবে 2-3 দিন। এগুলো আমি পড়াইছি কিন্তু আহসানুল কবির স্যারের বই দিয়ে, হাজারি স্যারের বই দিয়ে পড়াই নেই। কেন পড়াই নেই তোমরা দেখবা না, বই খুলে দেখো, কবির স্যারের বইতে অনেক বেটার করে লিখেছে। কবির স্যারের বই দিয়ে একটু পড়ে নিও, আমি গ্রুপে পাঠাচ্ছি, প্লিজ পড়ে নিও, না পড়লে বিপদ হবে। আমরা জৈব রসায়নের শেষ পর্যায়ে আছি, কিন্তু কেউ কিছু বলবা, ক্লাস শেষ করবো।